বর্তমানে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডধারী ব্যক্তিত্বকে? বিশ্বের মোট উৎপাদিত ইলিশের কত শতাংশ বাংলাদেশে উৎপাদন হয়? আর রপ্তানির দিক থেকে আমরা সবাই জানি, রপ্তানির দিক থেকে প্রথম দেশ হিসেবে প্রথমের অবস্থানে আছে কার? মার্কিন যুক্তরাষ্ট্র। আসসালামু আলাইকুম, সবাইকে বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন মোস্তফা। আমাদের সাপ্তাহিক আপডেট বুলেটিন, যেটা দীর্ঘ সময় ধরে আপনাদের সাথে আমরা চালিয়ে যাচ্ছি আপনাদের আগ্রহের কারণে, তারই ধারাবাহিকতা আজকের 47 নম্বর পর্ব থেকে আলোচনার জন্য এসেছি। আমি শাওন মোস্তফা। আজ আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞানের সাম্প্রতিক তথ্য নিয়ে আলোচনা করার চেষ্টা করব। পাশাপাশি এই তথ্য থেকে কিভাবে তথ্যকে সমৃদ্ধ করবেন এবং একটা প্রশ্ন থেকে কিভাবে আরও কয়েকটা প্রশ্ন উত্তর করতে পারবেন সে বিষয়ে দিক নির্দেশনা এবং কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। কেমন আছেন সবাই অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার কোথা থেকে আমাদের দীর্ঘ সময় জুড়ে দেখছেন অবশ্যই জানানোর চেষ্টা করবেন। তার পাশাপাশি আমাদের এই আপডেট বুলেটিনটা আপনাদের কেমন লাগে, সাপ্তাহিক আপডেট বুলেটিন আপনাদের কতটা উপকারে এসেছে সেটাও কমেন্টে জানাতে ভুল করবেন না। সো আসুন আমরা আজকে শুরু করে দেই সাপ্তাহিক আপডেট বুলেটিনের 47তম পর্বের প্রথম প্রশ্ন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 17তম নিউ চ্যাম্পিয়ন্স 2026 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? দেখেন এখানে কি বলেছে, সহজভাবে যদি বলি, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের কততম 17তম নিউ চ্যাম্পিয়ন্স 2026 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? এটাকে যদি আমরা বলি, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলতে WIF এর 17তম নিউ চ্যাম্পিয়ন 2026 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? আপনাদের প্রশ্নে এটা চাওয়া হয়েছে। এটা মূলত চীন, এইবার যে 17তম, এটাতে আপনাকে 3 রকমের প্রশ্ন দিয়ে দিতে পারে যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের কততম নিউ চ্যাম্পিয়ন্স 2026 অনুষ্ঠিত হচ্ছে 1, কোথায় হচ্ছে 2 এবং 17তম দিয়েও আপনাকে দিয়ে দিতে পারে চীনের বেইজিংয়ে কোথায় হচ্ছে, এটা 3। সো প্রত্যেকটা তথ্য আমাদের অবশ্যই মনে রাখতে হবে। WEF ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 17তম সম্মেলন কোথায় হচ্ছে? উত্তর চীনের বেইজিং শহরে। কোথায়? বেইজিং, চীনের বেইজিং শহরে অনুষ্ঠিত হচ্ছে না। এটা যেহেতু গত সপ্তাহের তথ্য, এই জন্য এটা অলরেডি অনুষ্ঠিত হয়ে গেছে 23 থেকে 25 জুন। 23 থেকে 25 জুন এটা অনুষ্ঠিত হয়েছে এবং এর একটা থিম সং আছে। থিম বলতে লক্ষ্য উদ্দেশ্য আছে। লক্ষ্যটা হচ্ছে কীরকম? ইনোভেশন। এর লক্ষ্যটা কি? ইনোভেশন অ্যাট স্কেল নামে এটা মূলত পরিচালিত হচ্ছে বা হয়েছে। তাহলে আমরা আসি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের নিউ চ্যাম্পিয়ন 2026 কোথায় অনুষ্ঠিত হয়? এটা বেইজিং, চীনে অনুষ্ঠিত হয়েছে 23 থেকে 25 জুন। থিম এটা ছিল বা এটার লক্ষ্য ছিল ইনোভেশন অ্যাট স্কেল। তাহলে এখান থেকে যেই কটা তথ্য আসার মতো, দেখেন অ্যাট এ গ্ল্যান্স কত তারিখে হয়, এর থিম কি ছিল, এটা কততম, এটা কোথায় অনুষ্ঠিত হয় এবং কত সালে হয়। এই যে 5টা প্রশ্ন একটা থেকে আসার সম্ভাবনা আছে। সম্প্রতি সময় আপনারা দেখতে পাচ্ছেন ইকোনমিক ফোরামের তথ্যগুলো অনেক বেশি দিয়ে দেয়। সো ইকোনমিক ফোরামের তথ্য যেহেতু অনেক বেশি দিচ্ছে, সুতরাং আপনারা আপনাদের সাধারণ জ্ঞানকে রিচ করার জন্য ইকোনমিটাকে কোনোভাবে হাতছাড়া করা যাবে না। এমন বলা যায় যে এই প্রশ্নটা আপনাকে চোখের দেখা দিয়ে দিতেই পারে, কারণ এখানে আমার কাছে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ অর্থনীতি থেকে এই প্রশ্নটা। তাহলে একটা প্রশ্ন আমরা শেষ করে ফেলাম বেইজিংয়ের চীনের বেইজিংয়ে। এবার আমরা আসি 2 নম্বর প্রশ্নে। দেখেন বিশ্বের মোট উৎপাদিত ইলিশের কত শতাংশ বাংলাদেশে উৎপাদন হয়? বিশ্বের মোট উৎপাদিত ইলিশের কত শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয়? যদিও এটা নিয়ে একটু কনফিউশন আছে, তবে এটার উত্তরটা কি 80 থেকে 90 বা 70 থেকে 80? যেহেতু আমরা 2025 সালের সমীকরণ এবং এই বছরের সমীকরণের মধ্যে আমরা দেখেছি যে বিশ্বের প্রায় 11টি দেশে ইলিশ চাষাবাদ হয়। কত ইলিশ পাওয়া যায়? 11টি দেশে কি পাওয়া যায়? ইলিশ পাওয়া যায়, কম বেশি আর কি। তবে এই 11টা দেশের মধ্যে সর্বোচ্চ ইলিশ বাংলাদেশে উৎপাদিত হয় কত? 86% কথা বলা
হচ্ছে কত 86% ইলিশ বাংলাদেশে চাষাবাদ হয়, উৎপাদিত হয় বাংলাদেশের নদীগুলোতে। এর সবচেয়ে মূল বৈশিষ্ট্য যদি আপনাদের বলি যে এটা বাংলাদেশের বাইরে অন্য দেশের অন্য নদীতে সেম পানি এবং সেম পানির কোয়ালিটিতেও এই ইলিশকে দেওয়া হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে যদি বলি এটা কিন্তু কি করা হয়নি, এই ইলিশের চাষাবাদের ক্ষেত্রে এটা তারা উৎপাদন করতেই পারে নাই। সো বর্তমান প্রেক্ষাপটে এটা ছিল 86%, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে অনেক তথ্য অনুযায়ী 70 থেকে 80%, তবে 80 থেকে 90% এটার অথেন্টিক উত্তর। আপনার 80 থেকে 90% এটা পড়বেন, এবং এই 80 থেকে 90%-এর মধ্যে বাংলাদেশের জিডিপির প্রায় 1% কি আমাদের জিডিপির প্রায় 1% এখান থেকে আসে। বিশ্বের মধ্যে ইলিশ উৎপাদনের প্রথম অবস্থানে আছে বাংলাদেশ। তার পাশাপাশি আরেকটা তথ্য মনে রাখবেন, ইলিশকে কত সালে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? ইলিশকে 2017 সালে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তাহলে অ্যাট এ গ্ল্যান্স আপনি এখান থেকে 4 থেকে 5টা প্রশ্ন কিন্তু আমরা কী হলাম পড়ে ফেললাম। তাহলে জিআই পণ্য হিসেবে আমাদের ইলিশকে স্বীকৃতি দেওয়া হয় কত সালে? 2017 সালে। সো এইখানে যেই কটা তথ্য আছে এগুলো সবগুলো মুখস্থ করে ফেলবেন। 86% ইলিশ বর্তমানে হচ্ছে এটা বলা হয়েছে। তারপরে আমরা আসি 70 থেকে 80 দেওয়া আছে, এই উত্তরটা ভুল আছে। বর্তমানে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডধারী ব্যক্তিত্বকে, এটা সবাই আমরা অলরেডি অবগত যে সর্বোচ্চ গোলের রেকর্ডধারী ব্যক্তিত্ব হচ্ছে লিওনেল মেসি, আর্জেন্টাইন তারকা এবং সর্বকালের সেরা তারকা বলা যায়। সো লিওনেল মেসি বর্তমানে সর্বোচ্চ গোলের অধিকারী, 19টা গোলের অধিকারী। এর পূর্বে মূলত জার্মানির মিরোস্লাভ, যে আমরা ক্লোসার কথা বলি, এই জার্মানির ক্লোসা এর কী ছিল? অধিকারী ছিল 16টা। তো এটাকে অতিক্রম করেছে কিলিয়ান এমবাপ্পেও, অলরেডি 16টা গোলের অধিকারী, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কে সেরকম কোনো তথ্য নেই। তার মানে লিওনেল মেসি এখন পর্যন্ত বিশ্বকাপের মধ্যে সর্বোচ্চ গোলের অধিকারী 19টা। এখনও যেহেতু বিশ্বকাপের অনেকগুলো ম্যাচ বাকি, প্রত্যেকটা দলেরই অনেকগুলো ম্যাচ বাকি আছে, সুতরাং এটা বলা মুশকিল যে আসলে কে কাকে টপকিয়ে যায়। যেহেতু লিওনেল মেসি টানা 7 ম্যাচে বলা হচ্ছে গোল শূন্য না, টানা 7 ম্যাচে তিনি গোল পেয়েছেন। সুতরাং তার সামনের দিকে আমরা যদি দেখি 4 তারিখে আর্জেন্টিনার ম্যাচ, সেখানে যদি সে ধারাবাহিকতা ঠিক রাখতে পারে হয়তোবা তার গোল বেড়ে যাবে। এদিকে এমবাপ্পে আবার উদীয়মান তারকা, তারও কিন্তু প্রত্যেকটা ম্যাচে একটা না দুটা গোল থেকে যাচ্ছে। সো সেক্ষেত্রেও এমবাপ্পেকে আমরা ফেলে দিতে পারি না। আশা করা যাক বা দেখা যাক সামনের দিনে আসলে এই গোলের অধিকারী কে থাকে। তবে ক্লোসাকে অলরেডি অতিক্রম করে লিওনেল মেসি চলে গেছেন, এবং এমবাপ্পে যদি আরেকটা গোল করে সেও কিন্তু ক্লোসাকে কী করবে? অতিক্রম করবে। সো এখন পর্যন্ত এটা কি লিওনেল মেসি এই রেকর্ডধারী। বাংলাদেশের সঙ্গে একক দেশ হিসেবে কোন দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি সর্বোচ্চ? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এটা বলবো কারণ আমরা শুধু অন্যকে দেই, তাই না? আমরা শুধু অন্যের কাছ থেকে নেই, অন্যকে দেওয়া বা অন্য আমাদের কাছ থেকে নেয় না। ব্যাপারটা খুবই খারাপ দেখায়, কিন্তু কিচ্ছু করারও আমাদের নেই। এখানে উত্তর করেন দেখি, আপনারা পারেন কি না পারেন, যে বাংলাদেশের সাথে একক দেশ হিসেবে কোন দেশের সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি রয়েছে? যদি আমি সহজভাবে বলি, এখানে ভারত এবং চীন দুটোই কিন্তু আমাদের বাণিজ্য ঘাটতির দেশ। আমেরিকা বা জার্মানি, আমেরিকা আমাদের কাছ থেকে নেয়, জার্মানির সাথে আমাদের ওরকম বাণিজ্যই হয় না। সো এই দুই দেশের মধ্যেই একক দেশ হিসেবে সর্বোচ্চ অবস্থানে কোন দেশ রয়েছে? এটা হচ্ছে উত্তর কি? চীন। বলা হয়ে থাকে যে চীন থেকে আমরা প্রত্যেক বছরে যেটা করে থাকি প্রায় 22 বিলিয়ন মার্কিন ডলারের কি আমদানি করি। আমদানি করি কত? 22 বিলিয়ন। আর পক্ষান্তরে আমাদের কাছ থেকে তারা কি নেয়? 700 থেকে 800 মিলিয়ন, মাত্র 700 থেকে 800 মিলিয়ন তারা আমাদের কাছ থেকে নেয়। তাহলে কত বড় বাণিজ্য ঘাটতি বুঝেছেন? প্রায় 20%, 20 বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য ঘাটতি আমাদের কার থেকে? চীনের থেকে। কিন্তু কিছু করার নাই, কারণ আমাদের নিত্য প্রয়োজনীয় যা কিছু দরকার আমরা চীন থেকে পেয়ে থাকি।
যেহেতু আমরা এগুলো চীন থেকে পাই, সুতরাং আমি যদি চীন থেকে না নেই, আমাকে তো অ্যাটলিস্ট অন্য কোনো দেশ থেকে এটা নিতে হচ্ছে। সো চীন থেকে আমরা যদি সেখানে বাণিজ্য ঘাটতি পূরণ করতে পারি তাহলে তো সমস্যা নেই। এই জন্য উত্তর কি? চীন। তো চীনের সাথে আমাদের সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি। পক্ষান্তরে ভারতের সাথেও প্রায় 11 থেকে 12 বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি আমাদের আছে। কত? 11 থেকে 12 বিলিয়ন ডলার আমরা তাদের কাছ থেকে নেই, তারা আমাদের কাছ থেকে তেমন নেয় না। সো চীন এবং ভারত উভয়ের সাথে আমাদের বাণিজ্য ঘাটতি আছে। আর বাণিজ্য ঘাটতি থাকার কারণে আমাদের যেটা হচ্ছে, আমাদের টাকা দেশ থেকে যাচ্ছে কিন্তু টাকা দেশে আসছে না। কারণ যখন আমরা রপ্তানি করতে পারবো তখনই আমাদের সাথে কে আসবে? টাকা আসবে। আর রপ্তানির দিক থেকে আমরা সবাই জানি, রপ্তানির দিক থেকে প্রথম দেশ হিসেবে প্রথমের অবস্থানে আছে কার? মার্কিন যুক্তরাষ্ট্র। কে দেশ হিসেবে। আর যদি অঞ্চল হিসেবে বলি তাহলে ইউরোপীয় ইউনিয়ন। তাহলে রপ্তানির দিক থেকে আমরা দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু অঞ্চল হিসেবে ইউরোপীয় ইউনিয়নে আমাদের সবচেয়ে বেশি রপ্তানি আমরা করে থাকি, তৈরি পোশাক থেকে অন্যান্য সব কিছু। তো এই ঘাটতিগুলো আমরা ঠিক কীভাবে মিনিমাইজ করব? সম্ভব না। তবে সম্প্রতি আপনারা দেখেছেন যে তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি গিয়েছিলেন চীনে এবং তিনি সেখান থেকে একটা বাজেট পাস করে এসেছেন। বাংলাদেশ থেকে ফলমূল যেগুলো আছে সেগুলো চায়নারা নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। বিশেষ করে চায়নাদের মধ্যে কাঁঠাল খাওয়ার আগ্রহ বেশি এবং তারা এটা প্রত্যেক বছর ভিয়েতনাম থেকে, তাইওয়ান থেকে, জাপান থেকে পর্যন্ত তারা কি করে? এই ফলটাকে আমদানি করে থাকেন। সেহেতু আমাদের বাংলাদেশে যেহেতু কাঁঠালের একটা অপার সম্ভাবনা, আমরা চাইলেই এই কাঁঠাল রপ্তানি করে বিগ একটা ফরেন কারেন্সি কিন্তু আর্ন করতে পারবো। সব বাণিজ্য ঘাটতির দিক থেকে আশা করি আমরা সেদিকে আগাচ্ছি। এরপর আসেন, বিশ্বের প্রথম দেশ হিসেবে ক্রিপ্টোকারেন্সি, খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ক্রিপ্টোকারেন্সির স্বীকৃতি দিয়েছে কোন দেশ? ক্রিপ্টোকারেন্সি বিশ্বের প্রায় বলা হয়ে থাকে 119টা দেশ, কি 119টি দেশ এখন এই ক্রিপ্টোকারেন্সিতে তারা কি করে? মৌনভাবে হোক আর গৌণভাবে হোক তারা সম্মতি দিয়েছে। কত? 119টা দেশ। বাংলাদেশ কিন্তু এখন এই ক্রিপ্টোকারেন্সি স্বীকৃতি দেয় নাই। তার মধ্যে প্রথম দেশ হিসেবে যারা ক্রিপ্টোকারেন্সি স্বীকৃতি দিয়েছিল সেটা হচ্ছে এল সালভেদর। কোন দেশ? এল সালভেদর। এই 2021 সালের 7 সেপ্টেম্বর, কত সালের? 2021 সালের 7 সেপ্টেম্বর এল সালভেদর কি করেছে? ক্রিপ্টোকারেন্সির স্বীকৃতি দিয়েছে। এটাকে কি বলা হয়? বিটকয়েন। কি বলে? বিটকয়েন। আপনারা জেনে অবাক হবেন, এই বিটকয়েনের দাম একটা সময় বাংলাদেশি টাকায় সর্বোচ্চ একটা বিটকয়েনের দাম 86 টাকা থেকে 90 টাকা ছিল। কিন্তু এখন কত জানেন? এখন একটা বিটকয়েনের দাম বাজারে 59,200 প্লাস ডলার। কত? 59,200 প্লাস ডলার হচ্ছে একটা বিটকয়েনের দাম। এই আজকে 30 জুনের তথ্য যদি আমি বলি, এই 30 জুনের তথ্য অনুযায়ী 59,000-এর বেশি ডলারের বেশি দাম একটা বিটকয়েন। তাহলে অ্যারাউন্ড 70 লাখ টাকা। কত? 70 লাখ টাকার মতো একটা বিটকয়েনের দাম বেড়ে গেছে। 80-90 টাকার একটা বিটকয়েন। সো এটা দিয়ে যেহেতু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এই বিটকয়েনের মাধ্যমে সম্পূর্ণ ক্যাশলেস বাণিজ্য করা যায়, এজন্য এটার ভ্যালুটা অনেক বেশি। সো বাজারে এখনও এই বিটকয়েনের দাম হচ্ছে 59,000 ডলারেরও বেশি এখন একটা বিটকয়েনের ভ্যালু। তো 7 সেপ্টেম্বর 2021 সালে এল সালভেদর এই বিটকয়েনকে পারমিশন দিয়েছে বা স্বীকৃতি দিয়েছে। এরপর আমরা আসি পরে কি আছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে কত তারিখে? সুতরাং এটাতে খুব একটা বেশি তথ্য নাই, শুধু তারিখটা এখানে মনে রাখবেন, 22 জুন 2026। তাহলে দেখেন ইরানের এটা কিন্তু ইরানের একটা বিগ অর্জন বলতে, ইরান এতদিন পর্যন্ত তেল বিক্রির যে নিষেধাজ্ঞা ছিল, এই তেল বিক্রি করতে গেলে ডলারে করতে হয়, এই জন্য ডলারের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। সো এই ইরান যুক্তরাষ্ট্র বা ইরান ইসরায়েলের যুদ্ধে সবচেয়ে বেশি লাভবান ইরান হয়তো বা হয়ে গেল। হয়তো তারা বেশ কিছু মানুষ হারিয়েছে, বেশ কিছু জনগণ তাদের মৃত্যুবরণ করেছে, তাদের সেই মহান নেতা আয়াতুল্লাহ আল খামেনি থেকে শুরু করে তাদের সেনাবাহিনীর প্রধান, বিমান বাহিনীর চিফ স্টাফ থেকে সবাই কিন্তু এই যুদ্ধে নিহত হয়েছে। কিন্তু তারা জীবন দিয়ে ইরানকে
একটা সুখী সমৃদ্ধ দেশ দিয়ে গেল হয়তোবা। কারণ যদি যুক্তরাষ্ট্রের তেলের উপর তেল বিক্রির উপর যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে থাকে, তাহলে ইরানের কাছে যত তেল উৎপাদন হয়, আপনারা জানেন কিনা বিশ্বের তেল উৎপাদনের দিক থেকে ইরান দ্বিতীয় ছিল, এখনও 3 নম্বর অবস্থানে রয়েছে। এই তেল বিক্রি করে ইরান বিশ্বের সবচেয়ে শীর্ষ দেশগুলোর একটা পরিণত হবে। এটা অনেক বছর থেকে আমেরিকা এই ডলারের উপর নিষেধাজ্ঞা দিয়ে রাখছিল, ইরানের কাছ থেকে শুধু তেল সবাই নিয়েছে কিন্তু টাকা পরিশোধ করে নাই। এবং আপনারা হয়তো জানেন কিনা, শুধুমাত্র চায়নার কাছ থেকে $10 বিলিয়ন বেশি টাকা পাবে ইরান এই তেলের জন্য। এছাড়াও রাশিয়া, চায়না, ভারত, পাকিস্তান থেকে শুরু করে অ্যারাউন্ড প্রত্যেকটা দেশের কাছে কয়েক বিলিয়ন করে টাকা পাবে ইরান এই তেল বিক্রির জন্য। শুধুমাত্র ডলারে কনভার্ট করা যায়নি জন্য এই টাকাগুলো তারা দেয়নি বা ধরে রেখেছে, অপ্রতিম বন্ধু হিসেবে ধরে রেখেছে। এখন যেহেতু নিষেধাজ্ঞা প্রত্যাহার করা আছে, তাহলে অবশ্যই সবগুলো টাকা কিন্তু সব কটা দেশকে পরিশোধ করতে হবে, অর্থাৎ এটা পরিশোধ না করে কোনো উপায় নেই। সো 22 জুন 2026 এই জন্য গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই ইরানের তেল নিষেধাজ্ঞা যদি এই টাকা নিষেধাজ্ঞা দেওয়া মানে, নিষেধাজ্ঞা প্রত্যাহার করা মানে ইরান তেলে সমৃদ্ধ একটা দেশ, ইরান নিজেকে ডেভেলপ করার সর্বোচ্চ লেভেলে নিয়ে যাবে। এরপর আমরা আসি, সম্প্রতি ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের মাত্রা কত ছিল? এটা নিয়ে 2 রকমের তথ্য আছে, 2 রকমের। হ্যাঁ, কত তারিখে? 24 জুন, তাই না? 24 জুন 2026 ভেনেজুয়েলার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্প সংঘটিত হয়েছে, তাই না? ভূমিকম্পের মাত্রা কত ছিল দেখেন। প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা ছিল 7.1, এটা বিবিসির তথ্য অনুযায়ী। বাট ইউনিসেফ থেকে শুরু করে অনেকগুলো প্রতিষ্ঠান যদি মাত্রার দিক থেকে বলে, তারা বলেছে 7.5, আর বিবিসির সূত্র অনুযায়ী 7.1। তো যেহেতু 2 বার 36 সেকেন্ডের মানে ব্যবধানে 2 বার ভূমিকম্প হয়েছে, এই জন্য 7.5কেই সবচেয়ে অথেন্টিক ধরা হয়। তবে অনুভূত হওয়ার দিক থেকে 7.1কেই আমরা উত্তর হিসেবে বেছে নেব। সুতরাং যদি পরীক্ষার প্রশ্ন আসে কত মাত্রার ছিল, উত্তর হবে 7.1। বেশ কিছু চ্যানেল বা বেশ কিছু সংগঠন এটাকে 7.5-এর মাত্রার মানে এটার ফিলটাকে 7.5 মাত্রা হিসেবে আখ্যায়িত করেছেন, কিন্তু রিক্টার স্কেলে উত্তর হচ্ছে 7.1। কত? 7.1 রিক্টার স্কেলে আঘাত হেনে ভেনেজুয়েলার সেই প্রলয়ঙ্কারী ভূমিকম্প। এই ভূমিকম্পের কারণে যদি বলা হয় যে এক বিশাল ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে ভেনেজুয়েলা। এরপর আসি পরের প্রশ্নে। 2026 সালে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এই যে অলরেডি কিন্তু এটা 2026 সালে এই জলবায়ু সম্মেলনের কোথায় অনুষ্ঠিত হবে, এটা হচ্ছে 31তম COP31 সম্মেলন। কি সম্মেলন? এটা হচ্ছে COP31, কনফারেন্স অফ দ্য পার্টিস, এটা বলা হয় 31 সম্মেলন। এটা কোথায় অনুষ্ঠিত হবে? এটাতে মূলত স্বাভাবিকভাবে যদি বলি যে তুরস্ক, আন্তালিয়া তুরস্কতে অনুষ্ঠিত হবে, তবে এটার যৌক্তিক দাবিদার কিন্তু আরও দেশ ছিল। তারপরেও এটা তুরস্কতেই হচ্ছে, অস্ট্রেলিয়া ছিল, নিউজিল্যান্ড ছিল, সো তারপরে তুরস্ক এটাতে নিয়েছে। COP31 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটা COP31 সম্মেলন অনুষ্ঠিত হবে তুরস্কের আন্তালিয়া শহরে। আর এই সম্মেলন কত তারিখে হবে বলেন তো দেখি? 9 থেকে 20 নভেম্বর। কয় তারিখ? 9 থেকে 20 নভেম্বর এই সম্মেলন হবে। আর এর মূল লক্ষ্য হচ্ছে কি? বৈশ্বিক তাপমাত্রা কততে নিয়ে আসা বলেন তো? 1.5 ডিগ্রির নিচে, 5 ডিগ্রির নিচে নিয়ে আসার এখানে মূলত এটা মূল লক্ষ্য, যে বৈশ্বিক তাপমাত্রা COP31 সম্মেলনে বৈশ্বিক তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে নিয়ে আসা। যদিও আসলে আমরা এটা কখনোই বলতে পারবো না যে এটা সম্ভাবনা আছে কিনা। তাহলে 32তম সম্মেলন কোথায় হবে আপনাদের বাড়ির কাজ রেখে দিলাম, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আপনারা যারা ভিডিওটা দেখবেন তারা কমেন্ট করবেন 32তম সম্মেলন ঠিক কোন দেশে অনুষ্ঠিত হবে, বা এটাকে এখনও ঠিক হয়েছে কিনা, বা দেশ এখানে এখনও ঠিক করা হয়েছে কিনা। ঠিক আছে, আপনাদের বাড়ির কাছে এটা থাকলো। তারপরে আসি আমরা পরের প্রশ্নে। বৈশ্বিক উদ্ভাবন সূচকে বাংলাদেশের অবস্থান উদ্ভাবনের দিক থেকে, যেটাকে বলা হয় WIPO, ওয়ার্ল্ড ইন্টেলিজেন্স, যেটাকে আমরা বলে থাকি। সো
WIPO এটাকে বলা হয় উইপো। এই সূচকে বর্তমান বাংলাদেশের অবস্থান কত বৈশ্বিকভাবে? 100তম, 106তম, 112তম, 120তম? দেখি, এটা উত্তর করার জন্য আপনাদেরকে আমি সময় দিলাম। তার আগে আমি এটা যদি বলি, এটা 2026 সালে এই বৈশ্বিক সম্মেলনটা হয়েছে, বৈশ্বিক উদ্ভাবন সূচক বাংলাদেশ হয়েছে। এখানে 139টা দেশকে কি করা হয়? কাউন্ট করা হয়েছে। কত? 139টা দেশকে কাউন্ট করা হয়েছে। তার মধ্যে বাংলাদেশের অবস্থান কত? কমেন্ট করেন সবাই। বাংলাদেশের অবস্থান এখানে কত? এখানে সবচেয়ে ভালো পজিশনে আছে কোন দেশ? ভারত। এবং নেপাল হচ্ছে 107তম। ভারত এখানে 38তম। ভারত কত? 38তম। নেপাল আমাদের সাথে যে আছে, নেপালের অবস্থান হচ্ছে 107। তাহলে উত্তর কোনটা? উত্তর এতক্ষণে আশা করি করে ফেলেছেন। এটা উত্তর হচ্ছে 106তম। কততম? 106তম। আর প্রথম হিসেবে এখানে প্রথম দেশ হিসেবে কোন দেশ আছে? প্রথম দেশ হিসেবে আছে কোন দেশ? সুইজারল্যান্ড। কোন দেশ? সুইজারল্যান্ড প্রথম দেশ হিসেবে এখানে আছেন। তাহলে এখানে দেখেন কয়েকটা প্রশ্ন। উইপো কত সালে হয়? কতটি দেশের মধ্যে হয়? ভারতের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান কত? 106তম। নেপালের অবস্থান কত? 107তম। এবং এটাতে প্রথম অবস্থানে কে আছে? WIPOতে প্রথম অবস্থান আছে কোন দেশ? সুইজারল্যান্ড। কোন দেশ? সুইজারল্যান্ড প্রথম অবস্থানে রয়েছেন। তারপরে প্রশ্ন আমরা আসি। ওপেক এর দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ কোনটি? ওপেক আমরা সবাই জানি। ওপেকের পুনরূপ কি বলেন তো? অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। অর্থাৎ যে দেশগুলো মূলত কি করে? এক্সপোর্ট করে পেট্রোলিয়াম যেগুলো আছে, পেট্রোলিয়াম জাতীয় যে সকল জিনিস আছে সেগুলো কি করে? তারা মূলত উৎপাদন করে থাকেন। সো এখানে বলেছে ওপেকের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ কোনটি? লিবিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত, ইরাক। এটা উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে ইরাক। কোনটা হবে উত্তর? উত্তর হবে ইরাক। কিন্তু মনে রাখবেন, ইরান তৃতীয় অবস্থানে আছে। ইরান কততম? তৃতীয় অবস্থানে আছে। বাট এটা দ্বিতীয় অবস্থানে ছিল। এই যুদ্ধ বিধ্বস্ত হওয়ার কারণে মূলত এখানে তেলের যে ব্যাপারটা, তেল সংগ্রহের দিক থেকে তারা পারে নাই। এই জন্য তারা দ্বিতীয় অবস্থানে আছেন, বা এই জন্য তারা তৃতীয় অবস্থানে আছেন। আর তৃতীয় অবস্থানে চলে এসেছে কি? ইরাক। তাহলে প্রথম অবস্থানে কি আছেন বা কোন দেশ আছেন? প্রথম অবস্থানে এখন পর্যন্ত সৌদি আরব। কোন দেশ? সৌদি আরব এখন পর্যন্ত প্রথম অবস্থানে রয়েছে। তাহলে সব কটা তথ্য এখান থেকে যে কটা দিলাম আশা করি পেরে যাবেন সবাই। এরপর আমরা আসি আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে ফুটবল বিশ্বকাপ 2026-এর ফাইনাল ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে? ফাইনাল ম্যাচের কথা বলা হয়েছে। এর ফাইনাল ম্যাচ হবে মেডলাইফ স্টেডিয়াম। কোথায়? মেডলাইফ স্টেডিয়ামে এটা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আর এটা কত তারিখে? আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে যে 19শে জুলাই, তাই না? 19শে জুলাই। এর ধারণ ক্ষমতা 82,500। কত? 82,500 জন এর ধারণ ক্ষমতা। এই স্টেডিয়ামে একসাথে 82,500 জন মানুষ খেলা দেখতে পারবে। এটা হচ্ছে কি? মেডলাইফ স্টেডিয়ামে এটা অনুষ্ঠিত হবে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বা ফাও এর তথ্যমতে বিশ্বের মোট ফল উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত? এগুলো কিন্তু চেঞ্জেবল তথ্য, এক মাসের মধ্যেও চেঞ্জ হয়ে যেতে পারে। তাই এখন যেটা আছে এটাকে ধরে রেখে আপনি পড়তে পারেন। নবম অবস্থানে আছে। অনেক বই দশম অবস্থান দেওয়া আছে, তবে এটা সত্যতা হচ্ছে এটা নবম অবস্থানে হবে। তেলিয়াপাড়া সীমান্ত কোন জেলায় অবস্থিত? এই তেলিয়াপাড়া নিয়ে বেশ কিছু কি আছে? তথ্য আছে। তেলিয়াপাড়া মানে আমাদের মুক্তিযুদ্ধের সময় এই তেলিয়াপাড়া নামক জায়গায় আমাদের মুক্তিবাহিনীরা এক বৈঠক করেছিল, গোপন বৈঠক করেছিল। আমাদের মুক্তিযুদ্ধের সময় সামরিক বাহিনীর সদস্যরা 4 এপ্রিল, কত তারিখ? 4 এপ্রিল 1971 সাল তারা এখানে বৈঠক করেছিল। এই বৈঠক করে সেখানে বাংলাদেশকে 11টি সেক্টর, কত? বাংলাদেশকে 11টি সেক্টর, 64টি সাব সেক্টর, এরপর 3টি ব্রিগেড ফোর্স, ব্রিগেড ফোর্স, এরপর বাংলাদেশের
সরকার গঠন এবং শপথ গ্রহণ, ঠিক আছে, শপথ গ্রহণ, এই সবগুলো তথ্য কি হয়েছিল, এখান থেকে তারা সিদ্ধান্ত নিয়েছিল। অর্থাৎ যখন কেউ কোনো আন্দোলনে যাচ্ছে না, যখন কেউ কোনো কিছুতে যাচ্ছে না, 26শে মার্চ থেকে তারা যা যেখানে পাচ্ছে সেখানে আমাদের মেরে ফেলতেছে, তখন কেউ কাউকে বিশ্বাসও পাচ্ছিল না। আর এই বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য এই হবিগঞ্জের, সিলেটের হবিগঞ্জের তেলিয়াপাড়া নামক চা বাগানে, তেলিয়াপাড়ার একটা চা বাগানে তারা একত্র হয়েছিল, বৈঠক করেছিল এবং সেখানে তারা এই মুক্তিযুদ্ধ চলাকালীন সময় এই সিদ্ধান্তগুলো নিয়েছিল। এই জন্য ইতিহাসে তেলিয়াপাড়া নামক জায়গাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু এখানে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছিল, এই জন্য এই ইয়েটাকে বলা হয়, এই সম্মেলনটাকে বা এই বৈঠকটাকে বলা হয় তেলিয়াপাড়া রণকৌশল। সো এটা হবিগঞ্জের, সিলেটের হবিগঞ্জের তেলিয়াপাড়া নামক সীমান্ত হবিগঞ্জ জেলায় অবস্থিত। তাহলে কোথায়? হবিগঞ্জ জেলায় অবস্থিত। প্রথমবারের মতো আয়োজিত এশিয়া প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে বাংলাদেশে কতটি স্বর্ণপদক অর্জন করেছে? এখানে উত্তর হবে কি 3টি স্বর্ণপদক অর্জন করেছে। আর তেমন কিছু এটাতে পড়ার মতো নেই। ইসি এর তথ্য মতে এনআইডির মেয়াদ কত বছর পূর্ণ হলে একটি নাগরিকের বাধ্যতামূলক নবায়ন করতে হবে? অর্থাৎ আমাদের যে এনআইডি কার্ড আছে, যেটাকে বলে থাকি ন্যাশনাল আইডেন্টিফিকেশন, যদি ডকুমেন্টারি বলতে পারি, যেটা আমরা বলি যে এনআইডি কার্ড, এই এনআইডি কার্ডের ক্ষেত্রে বলা হয়েছে যে ইসি এর তথ্য মতে এনআইডির মেয়াদ কত বছর পর আবার বাধ্যতামূলক নবায়ন করতে হবে? 15 বছর। উত্তর কি? 15 বছর। আমরা সবাই জানি এই 15 বছর পর পর আমাদের এই কার্ডগুলোকে নবায়ন করতে হবে। এবং একজন মানুষ এনআইডির বছর কবে হয়? 18 বছর হলে, তাই না? 18 বছর বয়সে সে ভোটার হয়। যদিও বাংলাদেশ প্রেক্ষাপটে এখন এটা চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, আজকের তথ্যগুলো সাম্প্রতিক ছিল, অতি কারেন্ট তথ্য ছিল। আমি বলবো যে অতি কারেন্ট তথ্য ছিল, যে কোনো সামনের যে কোনো পরীক্ষার জন্য প্রত্যাশা করি যে অনেক বেশি আপনাদের হেল্পফুল হবে। অল্প কিছু তথ্য নিয়েছি এবং খুবই কারেন্ট তথ্য, পাশাপাশি খুব গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ আগামী লেকচারে বা আগামী আপডেট বুলেটিনে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।